কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। হঠাৎ করেই প্রোগ্রামটি হলো। আর এই যে আমার বন্ধু প্রকাশ ও সুদীপ্ত, আর একজন রয়েছে ও সামনের দিকে বসে রয়েছে। তো একটু পরে আমাদের বাস ছেড়ে দেবে। আর আমাদের বাসটি অনেকক্ষণ আগে ছেড়েছে। তো আমরা এখন রয়েছি হুগলি নদীর ওপরে, বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে যাচ্ছি। আর এই হুগলি নদী, ভাগীরথী নদী একই নদী, জায়গা বিশেষে নামকরণ করা হয়েছে। এখানে নদীটা এতটা চওড়া, দেখতে বেশ ভালো লাগছে। আমাদের ফুলের ওপর যে ভাগীরথী নদী গেছে সেটা কিন্তু এতটা চওড়া দেখায় না, কারণ আমাদের এখানে এত চড় পড়ে গেছে যে নদীর এপার ওপার দেখা যায় না, দুভাগে ভাগ করে দিয়েছে, তার জন্য চওড়াটা আর বোঝা যায় না। তো আমাদের গাড়ি এখন পৌঁছে গেছে কোলাঘাটে। কোলাঘাটে বাজে প্রায় এখন 10টা। তো এখানে গাড়িটা কিছুক্ষণ দাঁড়াবে, মানে এখানে রান্না খাওয়া দাওয়া করে তারপরে একেবারে ছাড়বে। আর এই যে আমার বন্ধু উমা, ওর জন্য আজকে আসতে পারে আমার পুরীতে। আর এই যে এই বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, আমার বন্ধুর মেয়ে, ভারী মিষ্টি একটা মেয়ে, কিন্তু ওর একটু টাইম লাগে মানুষের সঙ্গে মেলামেশা করতে। আমার সঙ্গে এখনও ভালো মতন ভাব হয়নি, তবে একটু পরে ভাব হয়ে যাবে। তো ওর বাবা ওকে একটা চিপস কিনে দেয়, তো বাবা আর ও মিলে চিপসটা খেতে লাগে। আমি বললাম যে না, এখন আর আমি খাবো না। তো আমার সঙ্গে একটু একটু ভাব হয়েছে, তাই বললাম যে তুই একটু ভালোভাবে বস, আমি তোর একটা ছবি তুলে দিই। তো দেখলাম যে না, ভালোভাবে কথাটা শুনছে। আর ও মা গেছিলো একটু ওয়াশরুমে, ওয়াশরুম থেকে ওর মা চলে এসছে। তারপরে এখানে দেখলাম যে শুধু আমাদের গাড়ি নয়, জানেন তো, এখানে রয়েছে বহু গাড়ি আসছে আর এখানে সব রান্না খাওয়া দাওয়া করছে। আসলে যারাই পুরীর উদ্দেশ্যে রওনা হয় তারাই হয়তো এখানে এসে রান্না খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আবার রওনা হয়। আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকজন বাকি রয়েছে, মানে যারা দায়িত্ব রয়েছে তারা খাওয়া দাওয়া করলেই আমাদের হয়ে যাবে। ধাত করলি কেন? খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে। এখন আর কোথাও দাঁড়াবে না, একবারে নন্দনকানন। আর এই যে নন্দনকানন আমরা পৌঁছে গেছি। আমরা অনেকটা ভোরবেলা এখানে পৌঁছে গেছিলাম। আর দেখছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে একটার পর একটা বাস গাড়ি ঢুকতে শুরু করেছে। আর এখানে সবাই ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে সকালে টিফিন করে নন্দনকানন ঘুরতে যাবে। এই সকাল এবার আমরা ফ্রেশ হয়ে মুড়ি, শসা আর এই যে দেখি নিমকি নিয়ে এসছে, নিমকি খাচ্ছি। এগুলো এখন খাওয়া দাওয়া, তারপরে এখন রান্না বান্না যায় না কি হচ্ছে, তো এখানে খাওয়া দাওয়া করে নন্দনকাননে আমরা যাবো। আর পাশে ধাইগিরি চা বিক্রি হচ্ছে, কিন্তু আমরা খাইনি খুব একটা। তাহলে টিফিন করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নন্দনকাননের উদ্দেশ্যে সবাই মিলে। এই সবাই টাটা একটু। আমরা নন্দনকাননের গেটের সামনে চলে এসেছি। এবার টিকিট কেটে ভেতরে ঢোকার পালা। এখানে পার হেড 50 টাকা করে টিকিট নিল ভেতরে প্রবেশ করার জন্য। আর এখানে তো ভেতরে আপনি পুরো এলাকাটা ঘোরার জন্য গাড়ি পাওয়া যাবে বললো। তো আমরা ভেতরে গিয়ে দেখি যে গাড়িতে পার হেড কত করে নেয়, তা সেই হিসেবে আমরা টিকিট কাটবো। কত করে নিল? 80। এই লাইনে চল, লাইনে চল। আর এই যে ভেতরে গাড়ি করে ঘোরার জন্য ওই বন্ধুরা টিকিট কেটে নিয়ে আসলো। ও বললো যে পার হেড 80 টাকা করে নিল। আসলে এলাকাটা তো অনেক বড়, এর জন্য পায়ে হেঁটে ঘুরতে গেলে সম্ভব নয় এখন। আর গরমটা বেশ ভালো পড়েছে। আর আমরা এই গাড়িতে উঠে পড়েছি। এই গাড়িতে বললো যে আমাদের এক একটি স্পটে নামিয়ে দেবে, ওই স্পট ঘোরা হয়ে গেলে তারপর অন্য স্পটে নিয়ে যাবে। আর এখানে দেখুন কত হরিণ। হরিণগুলো অনেকটা দূরে রয়েছে, ওর জন্য ভালো দেখা যাচ্ছিলো না। আর এখানে একটা শিম্পাঞ্জি এত জোরে আওয়াজ করছিল, মনে হচ্ছে যেন কতগুলো শিম্পাঞ্জি একসঙ্গে রয়েছে, কিন্তু একটা শিম্পাঞ্জি দেখতে পাচ্ছি ওই যে গাছের উপরে বসে রয়েছে। আর এখানে কাচের মধ্যে যে প্রাণীগুলো রাখা হয়েছে সেগুলো ভালো দেখা যাচ্ছে না, কারণ ফোনের ক্যামেরাতে কাচের মধ্যেকার প্রাণীগুলো নিয়ে আসতে পারছে না। আর এখানে শিম্পাঞ্জিটা দেখুন ঝুলছে এখানটাতে। আমরা এখন যে স্পটটিতে ঘুরছি এখানে ছোট বড় বিভিন্ন রকম প্রাণী রয়েছে, তো আমরা সেগুলো আস্তে আস্তে সব দেখার চেষ্টা করছি। এখানে যেগুলো ছোটো ছোটো প্রাণী রয়েছে সেগুলোকে কাচের মধ্যে আর উপরটা পোর্শন জাল দিয়ে ঘিরে রেখে দিয়েছে দেখলাম, যাতে ওরা বেরিয়ে যেতে না পারে, তো তার জন্য ব্যবস্থা করা রয়েছে। কে হাঁটছে এদিকে, তাকিয়ে হাঁটো, দেখি দেখি কে হাঁটছে, কে হাঁট। আর নন্দনকাননের ভেতরে কিন্তু প্রচুর গাছগাছালিতে ভরা, এর জন্য কিন্তু রোদের তাপটা সেভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে আমরা এখানে চলে এসেছি জলহস্তির কাছে। জলহস্তিটা মাথাটা উঁচু করে ডুবে রয়েছে। আর এই তার পাশেই রয়েছে আই লাভ নন্দনকানন লেখা। তার পাশে রয়েছে সাপেদের রাজ্য, মানে এখানে বিভিন্ন রকম সাপ রয়েছে। তো তার জন্য আমি সাপেদের ভিডিও সেইভাবে করিনি, কারণ এগুলো কাচের মধ্যে রয়েছে আর দেখে তো বিভিন্ন ভয় লাগছিল। বিভিন্ন রকম সাপ তো দেখলাম, আর সাপগুলোর সাইজ তো একটা বিশাল বড় বড়। তো সাপের পাশাপাশি ছিলাম যে এখানে গিরগিটির মধ্যে কয়েকটা প্রাণী দেখলাম। আর এখানে দেখুন
কুমিরটাকে দেখুন, দেখে মনে হচ্ছে একদম নিস্তুপ হয়ে শুয়ে আছে, মানে কিছুই নেই, মনে হচ্ছে একটা পাথরের কুমির বানিয়ে কেউ রেখে দিয়েছে, কিন্তু না, ও কিন্তু জেগেই রয়েছে। আমাদের এদিকে স্পটে সব কিছু দেখা হয়ে গেল। তারপরে আমরা লাইন দাঁড়িয়েছিলাম গাড়িতে করে উঠে অন্য একটি স্পটে যাওয়ার জন্য। এর জন্য লাইনে দাঁড়িয়েছিলাম আর আমরা গাড়িও পেয়ে গেছি। আপনার কাছে টিকিটটা থাকতে হবে, এর জন্য টিকিটটা দেখালে ওনাদের গাড়ি করে অন্য স্পটে নিয়ে গিয়ে আমাদের নামিয়ে দেবে। তো এইভাবে তিনটে স্পট রয়েছে। তিনটে স্পটই মোটামুটি ঘুরে দেখলে আপনাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমরা চলে এসেছি জিরাফের কাছে। এই যে কী সুন্দর লাগছে না জিরাফটা। এখানে যেহেতু জিরাফটি রয়েছে তার জন্য এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। এখানে 2-3 মিনিট দাঁড় করিয়ে তারপরে আমাদের আবার অন্য জায়গায় নিয়ে গেল। তো সেখানে নিয়ে গেলো, সেখানে এবার রয়েছে বাঘ। এখানে বাঘটি দেখুন, এখানে রাগ করে পেছন ঘুরে বসে রয়েছে, তার জন্য আমাদের মুখ দেখাবে না। তো এখানে আরেকটি বাঘ দেখাচ্ছি। এই যে এই বাঘটি দেখুন, দেখে মনে হচ্ছে বাঘ। এর আগে আমি চিড়িয়াখানা বাঘ দেখেছিলাম, সেখানে বাঘগুলো এতটা রুগ্ন অবস্থা ছিল, দেখে মনে হচ্ছিল না খেতে দেয় না। কিন্তু এই বাঘটিকে দেখে মনে হচ্ছে যে না, একদম ভয়ঙ্কর বাঘ। ওর হাঁটা চলা বসার ধরন দেখলেই বোঝা যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো শিকার দেখতে পেয়েছে, ওর জন্য আস্তে আস্তে পা বাড়িয়ে বাড়িয়ে চলেছে তার দিকে, আর গিয়েই খপাত করে মনে হচ্ছে ধরে নেবে। দেখে কেমন ভয়ঙ্কর লাগছে। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, যে এখানে মাঝে মাঝে এরকম ঘর করা রয়েছে আর সেখানে রয়েছে জলের ব্যবস্থা। সত্যি এরকম যে ব্যবস্থা করে দিয়েছে, তো এর জন্য খুবই ভালো লাগলো জায়গাটা দেখে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের বাঘ। এই যে দুটো বাঘ দুদিকে পাশাপাশি বসে রয়েছে। তারপরে আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু বিশ্রাম নেবো, যেহেতু আমাদের রান্নাবান্না এখনও হয়নি, ফোন করে শুনে নিয়েছিলাম। তো এখানে সবাই একটু ছবি টবি তুলে নিচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে সেখান থেকে একটু ডাব খেয়ে নিলাম। আর ডাব খেয়ে নিয়ে তো আমরা এখন রান্নার কাছে যাব। তো এখানে আসে দেখি পুরো মাঠটি একদম ভরে গেছে গাড়িতে। মানে আমরা যখন সকালে এসেছি তখন কিন্তু এত গাড়ি ছিল না, কিন্তু যেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে পুরো মাঠটি বাসে ভর্তি হয়ে গেছে। এখন মনে হচ্ছে আমাদের বাসটি খুঁজে পাওয়া মুশকিল। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছি উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে। আর এখানেও আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আর আমাদের টিকিট কেটে ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর আমরা এখন যে পাহাড়টাতে উঠছি এটা হচ্ছে উদয়গিরি। এখানেও আপনার 18টি মতন গুহা রয়েছে। আর এই গুহাগুলো কিছুটা প্রাকৃতিকভাবে সৃষ্টি আর কিছুটা কৃত্রিমভাবে সৃষ্টি। আর এই গুহাগুলোর কিন্তু নিজস্ব এক একটি নাম রয়েছে, যেমন হাতি গুম্ফা, সর্প গুম্ফা, রানী গুম্ফা, এরকম বিভিন্ন রকম নামে এক একটি গুহা পরিচিত। তো আমরা উপরে উঠতে দেখলাম যে একটা মস্ত বড় পাথর এরকম কয়েকটা দ্বন্দ্বের ওপর দণ্ডায়মান রয়েছে। দেখেই মনে হচ্ছে কি ভয়ঙ্কর না, মনে হচ্ছে যখন তখন হয়তো ভেঙে পড়তে পারে, কিন্তু বহু যুগ ধরে কিন্তু এইভাবে রয়েছে একটা মস্ত বড় পাথর। আবার এর উপরে কিন্তু ওঠা যাবে, আমরা খানিকটা উঠেছি, তারপরে আবার এই যে এর উপরে উঠতে হবে। আর এই গুহাগুলি কিন্তু কলিঙ্গ রাজবংশের সম্রাট খারবেরের রাজত্বকালে তৈরি করা হয়েছিল। আর এগুলো তৈরি করা হয়েছিল মূলত জৈন সন্ন্যাসী অনুগামীদের জন্য। তারা এখানে বসবাস করতেন আর এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নির্জনতা এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের চেষ্টা করতেন। আমরা একেবারে উপরে ওঠার আগে নিচের দিকটা একটু ঘুরে নিচ্ছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটি, ওইটা হচ্ছে খণ্ডগিরি। আর এই যে আমরা এখন উপরে উঠবো, আর উপরে ওঠার জন্য কিন্তু এখানে খুব সুন্দরভাবে সিঁড়িও করা রয়েছে। আর এই যে ওরা উপর থেকে নিচে নেমে চলে আসছে, ওরা ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা উঠতে পারলাম না। আর এই যে সাপের মতন দেখাচ্ছে, ওইটা হচ্ছে সর্পগুম্ফা গুহা। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর ভেতরে রয়েছে থাকার জায়গা। তো এখান থেকে আমরা আস্তে আস্তে উপরে উঠে পড়লাম। আর উপরে উঠে এখানে উপরে যে ভিউটি সত্যি অসাধারণ। এখানে উঠে পুরো ভুবনেশ্বর শহরটাকে দেখা যাচ্ছে, আর কি দারুণ লাগছে, খালি চোখে দেখেও শান্তি। আর উপরে মন্দিরটা দেখুন, এত সুন্দর লাগছে সে আর কি বলবো। আর এখান থেকে কিন্তু ভুবনেশ্বর এয়ারপোর্টটাও কিন্তু দেখা যাচ্ছে দূরে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে বেশ ভালোই বোঝা যাচ্ছে। তারপরে নামার সময় দেখলাম যে এখানে আরেকটি গুহা, আর গুহার সঙ্গে রয়েছে দুটি হাতি। আর হাতিগুলো কিন্তু পুরো পাথর কেটে তৈরি করা হয়েছে। তারপরে আমরা চলে গেলাম যে খণ্ডগিরির উদ্দেশ্যে। আর খণ্ডগিরি এটাও কিন্তু বেশ উঁচু, আর এখানেও সিঁড়ি করা রয়েছে, কিন্তু বেশ খাড়া ঢাল। আর এরকম সিঁড়িগুলো করা রয়েছে বলে কিন্তু উঠতে একটু সুবিধা হচ্ছে, নাহলে কিন্তু উঠতে বেশ ভালোই কষ্ট হতো। আর আমরা উপরে উঠে গেছি, আর উপরে উঠেই এই উদয়গিরির ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর তারপরে আমরা মন্দিরে এখনও প্রবেশ করিনি, তাই মন্দিরে ওঠার আগে রয়েছে কয়েকটা সিঁড়ি। তা সেই সিঁড়িগুলো পেরিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। আর মন্দিরে প্রবেশ করতে দেখলাম যে এখানে মহাবীরের মূর্তি রয়েছে, কারণ এখানে যেহেতু জৈন অনুগামীরা থাকতেন, তার জন্য দেখলাম যে বেশিরভাগই মূর্তি কিন্তু মহাবীরের। উদয়গিরি খণ্ডগিরি দেখা আমাদের কমপ্লিট। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার আমরা বাসে গিয়ে উঠবো। এবার বাস আমাদের পুরোপুরি পুরীতে নিয়ে গিয়ে না হবে, হয়তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আর পুরীর সমুদ্রের ভিডিও আমার নেক্সট পার্টে আসবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এইটুকু।